নমস্কার, টকিং টার্মসে আপনাদের স্বাগত। বিহাইন্ড দ্য কার্টেনে আজ আমাদের অতিথি তাসলিমা নাসরিন। স্বনামধন্য নাম, বিশ্বখ্যাত মানুষ, বিশ্বখ্যাত লেখক, এবং যার লেখার জন্য যাকে দেশ ছাড়তে হয়েছে, দীর্ঘ কয়েক দশক হয়ে গেল, কিন্তু তিনি আজও যা লেখেন তার সেই অবস্থান, তার লেখা একই আছে। তাসলিমা দি, আপনাকে স্বাগত বিহাইন্ড দ্য কার্টেনে। ধন্যবাদ আমি আহ, সবাইকে। আহ, নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে অনেক দিন, আমি যখন আজকালে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আমার মনে আছে আপনি তখন তাজ বেঙ্গল আমাদের এখানে এসেছিলেন। সেটা 2000-2001 এরকম হবে, তখন প্রিন্টে ইন্টারভিউ নিয়েছিলাম। তারপর যখন টেলিভিশনে ছিলাম তখন ইন্টারভিউ নিয়েছি বারে বার, যখন আপনি কলকাতাতে ছিলেন, পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায়। এবং সবচেয়ে বড় কথা, যেদিন 2007 সাল, যেদিন আপনি কলকাতা ছেড়ে চলে গেলেন, বা বলা বলা ভালো যে আপনাকে কলকাতা থেকে আহ তাড়িয়ে দেওয়া হলো, সেদিন সারা দিন তারা বাংলায় আমি তখন জার্নালিস্ট, সারাটা দিন আমাকে লাইভ থাকতে হয়েছিল এই ইস্যুটা নিয়ে। এবং বিভিন্ন মানুষকে, বিভিন্ন স্ট্র্যাটার মানুষকে ইন্টারভিউ করেছিলাম। মিস করি আপনাকে কলকাতায়। আমার মনে হয় আমিও কলকাতাও আপনাকে কলকাতাকে মিস খুব করে। মিস করি। হুম। করেন না? আসতে নিশ্চয়ই ইচ্ছা করি। করে? হ্যাঁ, আসতে ইচ্ছা নিশ্চয়ই করে? আসতে ইচ্ছে করে, এখন তো আমাকে ওখানে থাকতে দেয় দেয় না। যদি যেতে দিত, যদি বইমেলায় বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কবিতা উৎসবে, তাহলে ভালো লাগতো। বাঙালি তো, বাংলায় বাংলাদেশে যেতে দেয় না বলেই তো কলকাতায় আমি ছিলাম। পশ্চিমবঙ্গ আমার সেকেন্ড হোম এই বলে পশ্চিমবঙ্গে থাকছিলাম। কখনো যে পশ্চিমবঙ্গ থেকে আমাকে বের করে দেওয়া হবে এটা আমি কল্পনাও করিনি। কারণ বাংলাদেশ একটা মুসলিম মৌলবাদ অধ্যুষিত দেশ। ওখানে ধীরে ধীরে জিহাদি স্থানে পরিণত হচ্ছে বাংলাদেশ। কিন্তু পশ্চিমবঙ্গ তো জানতাম প্রগতিশীলদের জায়গা। ওখানে প্রচুর সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, সেখানে বাক স্বাধীনতার মূল্য আছে। হ্যাঁ, সেখানে বামফ্রন্ট সরকার ক্ষমতায়। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমি নিজে ধার্মিক নই, আমি একেবারেই মুক্ত চিন্তক একজন। সেখানে আহ বামফ্রন্ট সরকারের সঙ্গে কোনো অসুবিধে তো হওয়ার কথা নয়। আমার সব লেখাই তো তাদের পছন্দ করার কথা। তারপরে দেখলাম একটা বই ব্যান করলো বামফ্রন্ট সরকার, এরপর আমাকে তো তাড়িয়েই দিল। কিন্তু এরপর কত চেয়েছি যে অন্তত যেন যেতে পারি, থাকতে পারি চেয়েছি। যখন বুঝলাম থাকতে আর দেবে না, তখন অন্তত কিছুদিনের জন্য যেন যেতে পারি, অন্তত বইমেলাগুলোয় যেতে পারি, এটা চেয়েছি। কিন্তু মনে হয় না যে কেউ রাজি হচ্ছে। এখন সরকার বদল হয়েছে, কিন্তু আমার ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল আগের সরকারের, সেটার কোনো বদল দেখি না। আর একটা কথা খারাপ লাগে যে একজন বাঙালি লেখক, বাংলা অন্তঃপ্রাণ, ইউরোপের সিটিজেন হয়েও এই আহ, এই পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিলাম বাস করার জন্য। পশ্চিমবঙ্গ থাকতে দেয়নি, কিন্তু তারপর আমি ভারত ছাড়িনি। হ্যাঁ, দিল্লিতে হলেও বাঙালির এলাকা নয়, তারপরেও থাকছি। মানে দুঃখ লাগে এই যে বাঙালি লেখক কিন্তু বাংলায় কোনো ঠাঁই নেই, না বাংলাদেশে না পশ্চিমবঙ্গে। দোষ কি করেছি আমি? দোষ তো হুম। কিছু করিনি, কিছু বই লিখেছি। তাও বই তো, আমার বই তো সবই এই গণতন্ত্র, তারপর সেকুলারিজম, মানবাধিকার, নারীর অধিকার, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, এইগুলোর পক্ষে। তাহলে কেন আমার বাংলায় ঠাঁই হয় না? তাহলে বাংলায় সেগুলোর জায়গা নেই? বাক স্বাধীনতার জায়গা নেই? ধর্মনিরপেক্ষতার জায়গা নেই? কেন জানি বলে না। মনে হয়? এইটার সঙ্গে একটা জিনিস যোগ করছি, যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাভেদ আখতারকে আসতে বারণ করে দিলেন, হ্যাঁ, এবং জাভেদ কলকাতাতে আখতার। সেটা ঘটলো কিন্তু। হ্যাঁ, কারণ উর্দু একাডেমি তাকে ইনভাইট করেছিল। হ্যাঁ। তারপর সে একাডেমিকে কিছু
জিহাদি লোকেরা থ্রেট করেছে। এখন কথা হচ্ছে ওরা থ্রেট করলেই যদি শিল্পী সাহিত্যিকদের চলাফেরা বন্ধ হয়ে যায় তাহলে তো ভালো লক্ষণ নয় এটা। একদমই। তাহলে তারা মনে করবে আসলে কি ওই যে আমাকে তাড়িয়ে তারা সফল হয়েছিল, বা আমাকে আমার বিরুদ্ধে তারা আমাকে তো তাড়িয়েছে বামফ্রন্ট সরকার, ওরা তো আর বলেনি, ওরা তো আমাকে নিয়ে যায়নি এয়ারপোর্টে, না পুলিশ নিয়ে হ্যাঁ, একদম। অর্ডারে নিয়ে গেছে, মুখ্যমন্ত্রীর অর্ডারে নিয়ে গেছে। ওই অর্ডার তো মৌলবাদী থেকে আসেনি। এখন কথা হচ্ছে মৌলবাদীদের খুশি করার জন্য যদি সরকার এত ব্যস্ত হয় তাহলে কিন্তু ওরা সবসময় চাইবে যে ওরা 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 সরকারকে চাইবে যে তাদের পছন্দ অনুযায়ী চালনা রাজ্য। করতে। হ্যাঁ, বাংলাদেশে যেমন বাংলাদেশ থেকে আমাকে তাড়ালো কেন, ওই মৌলবাদীদের খুশি করতে। পশ্চিমবঙ্গ থেকে আমাকে তাড়ানোর পেছনে হয়তো আরো কারণ আছে, হয়তো অনেকে চাইনি সাহিত্যিক মহলের। সেটা হতে পারে, কারণ বইটা যখন ব্যান করা হলো কোনো মুসলমান কিন্তু দাবি করেনি দ্বিখণ্ডিত ব্যান করো। এটা নাকি 25 জন বুদ্ধিজীবী গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে বইটা ব্যান করার জন্য। এরপর হয়তো ওই 25 জন বুদ্ধিজীবীদের অনেকেই হয়তো চেয়েছেন যে আমি যেন রাজ্য ছেড়েই চলে যাই বা আমাকে যেন চলে যেতে বাধ্য করা হয়। সুতরাং তাদের তাদের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে হয়তো। এখন কথা হচ্ছে যে একজন যার কোনো দেশ নেই, যে নির্বাসিত একজন লেখক, তার প্রতি তো সহানুভূতি থাকার কথা, বিশেষ করে বাংলা, যেহেতু আমি একজন বাঙালি লেখক। কিন্তু আমি সহানুভূতি দেখলাম না। মানুষের আছে, সাধারণ মানুষের সহানুভূতি আছে, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ সব আছে। সাধারণ মানুষকে আমি কখনো দোষ দিই না। দোষ দিই সেই সব শাসক, শাসকদের যাদের দূরদৃষ্টি নেই, যারা একটা লেখকের বাক স্বাধীনতার অধিকার কেড়ে নিচ্ছে, একটা লেখকের মানে বাস করার অধিকার কেড়ে নিচ্ছে। যে জায়গায় ভালোবেসে বাস করতে চেয়েছিলাম তো আমি বাংলার, বাংলার টানে প্রাণের টানে, সেখানে আমি তো অচেনা ছিলাম না, না পশ্চিমবঙ্গে। সেখানে পশ্চিমবঙ্গের প্রগতিশীলদের রাজ্য আমাকে তাড়ালো, এটা আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। নিশ্চয়। মানে তাই, মানে শাসক বদলে যায় কিন্তু শাসকের যে চরিত্র সেটা কিন্তু বদলায় না, খুব বদলায় না। আমি এদের এদের মৌলবাদীর কথাই যদি ধরি, 25 জন বুদ্ধিজীবী কারণে অনেক কিছুই হয়েছে আমার, মানে আমাকে আমাকে আমার বই ব্যান করা বা আমাকে থাকতে না দেওয়া হয়েছে। কিন্তু তারপরও মৌলবাদীরা তো আমার বিরুদ্ধে ছিল, আছে এখনো। কিন্তু কথা হচ্ছে যে মৌলবাদীদের ওরা যা চায় তাই যদি ওদের চাওয়াটা যদি মেটায় সব শাসকেরা, তাহলে কিন্তু দেশে কোনো বাক স্বাধীনতা বলতে কিছু থাকবে না। আর বাক স্বাধীনতা না থাকলে গণতন্ত্রের কোনো মূল্য নেই। গণতন্ত্রের সবচেয়ে বড় পিলারটা হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা। একটুখানি বাংলাদেশের কথাতে আসি, যে ধরুন বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তার কিন্তু একটা বিবরণ আপনার লেখার প্রায় প্রতিদিন আমরা পাচ্ছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি সামনে কি দেখছেন? মোহাম্মদ ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নাকি ভোট হবে। ইউনিভার্সিটি ইলেকশনে এই এই যে ছাত্রদলের এরকম হেরে যাওয়া, এটা কি একটা জামাতের একটা নীরব শক্তি বৃদ্ধি এবং শাসনের দিকে যাওয়ার একটা ইঙ্গিত বলে মনে করেন? কি দেখতে পাচ্ছেন আগামী দিনে বাংলাদেশকে? আগামী দিন যদি নির্বাচন হয় তাহলে আমার মনে হয় জামাতই সংখ্যাগরিষ্ঠতা পাবে, ভোট পাবে, একেবারে জিতে যাবে। কারণ হচ্ছে জামাত এর মধ্যে খুব শক্তিশালী হয়েছে এবং এদের শক্তিশালী হওয়ার পেছনে আছে প্রত্যেকটা সরকার। হাসিনা সরকারের সময় যেভাবে মসজিদ মাদ্রাসা গড়া হয়েছে, যেভাবে এদেরকে ওয়াজ মাহফিল করতে দেওয়ার অনুমতি, যেভাবে
মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করা হয়েছে, এতে সবচেয়ে বেশি লাভ হয়েছে জামাত ইসলাম এবং শিবির। এই যে জামাত ইসলামের ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির, এরাই তো জিতলো সব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আগে কল্পনাও করা যায়নি এরা কোনো ইউনিভার্সিটিতে জিততে পারে, এদের কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, সেখানে আজকে এরা বিপুল ভোটে জিতে যায় এবং বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, সেও একেবারে হেরে যায়। এখন জাতীয় নির্বাচনে আমার মনে হয়, সংসদ নির্বাচনে একই একই ব্যাপার হবে, ওরাই জিতবে। প্রত্যেকটা দলই তো এই ইসলামিস্টদেরকে ইয়ে করেছে, আশকারা দিয়েছে। হ্যাঁ, এদেরকে ভোটের জন্য। আর হ্যাঁ, ধর্মটাকে ব্যবহার করেছে। ধর্মটাকে যদি তুমি ব্যবহার করো তাহলে লাভ হয় হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতিকদের। ধর্মভিত্তিক রাজনীতি এরা করে জামাতে ইসলামী, সুতরাং লাভ হয়েছে ওদের। প্রত্যেকটা জায়গায় ধর্মকে ব্যবহার করেছে প্রত্যেকটা সরকার, হাসিনা, তার আগে খালেদা জিয়া, তার আগে এরশাদ, তার আগে জিয়াউর রহমান, সবাই। তো তার ফল আমরা দেখতে পাচ্ছি এখন। এটা তো দীর্ঘদিনের ফসল, দীর্ঘদিন চাষ করেছে। আমি যেমন বলি যে হাসিনা যা চাষ করেছে, যে হাসিনা চাষ করেছে, ফসলটা ঘরে তুলেছে ইউনূস। এই যে এত জিহাদি, এই যে হাসিনাকে বিরুদ্ধে যে আন্দোলন করলো, এদের বয়স কত? 16 থেকে 20, 25, 17 বছর বা 16 বছর ক্ষমতায় হাসিনা। তাহলে এরা বেড়ে উঠেছে হাসিনার শাসনামলে। হাসিনার শাসনামলে যারা বেড়ে উঠেছে তারাই হাসিনার বিরুদ্ধে, হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে। কেন? হাসিনা তাদেরকে বিজ্ঞান মনস্ক, প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ এবং এই মুক্তচিন্তক হিসেবে গড়ে তুলতে পারেনি কেন? ব্যর্থতা তো হাসিনারই। এবং এরা কি করেছে? এরা আল্লাহর শাসন চাইছে। এরা সব জিহাদি। কথাটা হচ্ছে হাসিনার আমলে এত জিহাদি পয়দা হলো কি করে? তুমি কি করছিলে বসে বসে? উনি যা করেছিলেন তার ফসল কিন্তু এটাই। তিনি নিজের দলে ওলামা লীগ বানিয়েছেন। ওলামা লীগ মানে মৌলবাদীদের একটা দল। কেন? ছিল। তারপর তিনি মসজিদ মাদ্রাসাকে প্রচুর টাকা পয়সা দিয়েছেন এবং কোনো দরকার নেই, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে সেখানে তিনি নিজে একেবারে শেষ দিকেও 560টা মসজিদ করেছেন। মসজিদে কি হয়? এইসব জিহাদি উৎপন্ন হয়। মাদ্রাসায় তো সাংঘাতিক রকম, মাদ্রাসা তো জিহাদিদের কারখানা। মসজিদে অনেক বাইরের অনেক লোক আসে যারা জিহাদি নয়, যারা ধর্মপ্রাণ মুসলমান, তারা নামাজ পড়তে আসে, কিন্তু তাদের কথা না। মসজিদে যে খুতবা বলা হয় সেটা কিন্তু সাংঘাতিক মৌলবাদী। এবং মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয় সেটা তো সাংঘাতিকই নারী বিদ্বেষী, তারপর অমুসলিম বিদ্বেষী। হ্যাঁ, তারপর এই মানে প্রগতিশীলতার বিরুদ্ধে, বাক স্বাধীনতার বিরুদ্ধে, হ্যাঁ, এইসব শিক্ষা দেওয়া হয়। তাহলে এইসব শিক্ষাটাকে হাসিনা এবং অন্যান্য যারা শাসক ছিলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এরশাদ, খালেদা জিয়া, হাসিনা, সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা কি করেছে? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সেকুলারিজমের পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে তারা কি কাজ করেছেন? না, তারা পাগল হয়ে গেছেন ধর্মকে ব্যবহার করার জন্য। কারণ ওদের ভয় ছিল বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষ ধর্মটাকে যদি ব্যবহার না করে তাহলে বোধহয় তাদের শাসনে থাকতে পারবে না। এই জন্য ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা এবং অনন্তকাল তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি নির্বাচন দেওয়ার নামে একটা প্রহসন করেছেন এবং ক্ষমতায় থাকতে চেয়েছেন। তো কি করেছেন? দেশ জুড়ে কয়েকটা মানে উন্নয়নের নামে রাস্তা করেছেন, ব্রিজ করেছেন, মেট্রো করেছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু মানুষ যে জিহাদি হচ্ছে, মানুষ চোখ বন্ধ করেছিলেন। মানুষকে সভ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে না? কারণ তুমি নিজের শত্রুকে তৈরি করছো, তারপরে এই শত্রুরাই তো তোমাকে উৎখাত করবে।
হ্যাঁ, তোমাকে তুমি সাপ পুষছো, শেষ পর্যন্ত আমার সাপের ছবল দেবে। আমার খুব ভালো লাগছে যে আহ, আপনি এতদিন বাইরে আজও মানে এই যে হাসিনা সব ঠিকঠাক করে গেছিলেন এবং সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে এখানে এসে গেল, এই যে তত্ত্বের বাইরে গিয়ে যেটা সত্যি সেটা যে বলেই চলেছেন, এবং এটা যে বলা কতটা জরুরি, যে এটা কি কোথাও বাইরে আছেন বলেই তো বলতে পারছেন, আজকে দিল্লিতে আছেন বলে বলতে পারছেন, হ্যাঁ, ওখানে আমি থাকলে তো যদি বলা দেশে যেত না। থাকি হয়তো আমাকে কবেই মেরে ফেলতো। আর এইটা ভারতের অনেকে জানেও না বোধহয়, হুম, হিন্দু নির্যাতন কিন্তু সবচেয়ে বেশি হয়েছে হাসিনার শাসনামলে, হুম, সবচেয়ে বেশি। এরশাদ আমলে বা অন্যদের আমলে, খালেদা জিয়ার আমলে, জিয়ার হুম। আমলে হয়েছে, কিন্তু এত বেশি হয়নি। এখানে একটা ওই একটা মডেল আছে না, যে ভারত হাসিনা আর বন্ধু, হাসিনাপন্থী, ফলে একটা একটা বড় জায়গা রয়েছে এটা যে বলার। এবং যখন এমনকি এই যে গ্রেট ক্যালকাটা কিলিংস এর কথাও আসছে, তখন কিন্তু স্ক্যানারে সেখানে মুজিবুর রহমান থেকে শুরু করে সবারই ভূমিকাটা সেখানে কিন্তু আসছে, না, যেহেতু শেখ অনেকদিন মুজিবুর বাদে রহমান আলোচনাটা তারপর হচ্ছে। চেঞ্জ হয়েছেন। আগে তো আওয়ামী মুসলিম লীগ ছিল, হুম। দলটার নাম মুসলিম লীগে ছিলেন, কিন্তু তারপর তো তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে ঠিক। মুসলিম শব্দটা বাদ দিয়ে শেখ হুম। মুজিবুর রহমানের তো বিবর্তন হয়েছিল। তিনি আচ্ছা। ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, তিনি বলেছিলেন। বলেছেন আহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাঙালি, এই কথা হুম। বলেছেন। সুতরাং শেখ মুজিবের ভূমিকা, সোহরাওয়ার্দীকে আমরা দোষ দিই, সোহরাওয়ার্দী যা করেছিলেন, কিন্তু শেখ মুজিবকে দোষ দিতে পারি না। হয়তো তার ভূমিকাটা ঠিক আমরা মেনে নিই না ওই সময়, কিন্তু তারপর তার যে পরিবর্তন হয়েছিল সেটা তো আমাদের এটাও স্বীকার করতে ইতিহাস হবে। মনে রাখে। আচ্ছা, আমার একটা জিনিস শুধু জিজ্ঞাসা আপনাকে, যে মানে মানে অর্গানিক্যালি ভেতর থেকে, এই যে ধরুন যে পঁচা আপনি আহ, আহ, বাংলাদেশের জন্মের সময়, তারপরে রবীন্দ্রনাথকে নেওয়া, আহ, তার জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ, বাংলা ভাষা আন্দোলন, এই যে সময়টা আমরা দেখলাম, আর আজকে যে সময়টা আর এখন দেখা যাচ্ছে, দুটো তো মেলানো যায় না। তাহলে কি আসলে মানে ওই ওপর থেকে যেটা দেখা হতো সেটা সত্য ছিল না, এটা কসমেটিক চেঞ্জের মতো ছিল, আসল সত্য এই যে আজকে যেটা দেখা যাচ্ছে এটাই? না, এটা এখনকার সত্য, কিন্তু আমরা যারা সিক্সটিজে সেভেন্টিজে বড় হয়েছি, আমরা তো খুবই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছি, আমরা সেটা লালন করেছি। আমি 69-এর গণ আন্দোলন দেখেছি পাকিস্তানি শাসকের বিরুদ্ধে, সেটা বাঙালিরা একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। হুম। সেই সেই সব দেখেছি। 71 দেখেছি, 71-এ কিভাবে আমরা আমরা অত্যাচারিত হয়েছি পাকিস্তানি আর্মি দ্বারা। আমার আমার বাড়িও তো লুট হয়েছে, পাকিস্তানি আর্মিরা লুট করেছে, হুম। আমার বাবাকে অর্ধমৃত অবস্থায় রেখে গেছে, আমার মামা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এরকম মানে নিজেদের চেনা জানার মধ্যেই তো প্রচুর মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং অনেকে ফিরে আসেননি। 30 লক্ষ মানুষ আচ্ছা। কে মেরেছে পাকিস্তানি আর্মি, এবং 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে। এগুলো তো সত্যিকার ঘটনা। হুম। হ্যাঁ, হুম। তো এইসব আমরা দেখেছি চোখের সামনে। এখন যারা জিহাদি হয়েছে, এরা তো দেখেনি, এরা তো মুক্তিযুদ্ধের পরে জন্ম না। হুম। কিন্তু মুক্তিযুদ্ধের পরে জন্ম হলেও আমরা তো আমরা তো দেশভাগ দেখিনি, আমরা তো দ্বিতীয় মহাযুদ্ধ হ্যাঁ। দেখিনি, তাই বলে কি হুম। আমরা ইতিহাস জানি না? কিন্তু হ্যাঁ। ইতিহাসটা কি এদেরকে শেখানো হয়েছে? এদের পাঠ্য বইয়ে কি ইতিহাস ছিল, নাকি মাদ্রাসায় পড়ে এদের 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 ব্রেন ওয়াশ হয়ে গেছে? পাঠ্য বইয়ে যদিও মুক্তিযুদ্ধের ইতিহাস থাকে, তারপর তুমি যদি অ্যালাউ করো এই ওয়াজিদের ওয়াজ যারা করে, যারা ওই যে ইসলামিক, যারা সারমন, যারা মানুষকে কোরআন হাদিসের কথা বলে, তাদের সংখ্যা এত বেড়েছিল। হুম। আমার ছোটবেলায় আমি কোনোদিন এদের দেখিনি। আমরা হুম। দেখেছি প্রতি সপ্তাহে আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি,
এই চিত্রাঙ্গদা হচ্ছে, মায়ার খেলা হচ্ছে, হ্যাঁ, নাচ হচ্ছে, গান হচ্ছে, এগুলো আমরা প্রায় প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে তো হতোই। এবং হ্যাঁ। পাড়ায় মহল্লায় আমাদের রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত, রবীন্দ্র নজরুল সুকান্ত, হুম। এইসব হতো। অথবা এমনিতেই শারদীয় হুম। উৎসব, নাচ গান হতো, গান, তারপর এই যে সংস্কৃতি হতো, নববর্ষের উৎসব হতো, লেগেই থাকতো। আমরা পাড়ায় মহল্লা, এখন পাড়ায় মহল্লায় সেই সব মানুষ কবিতা পড়তো, গান গাইতো, নাচতো। এখন সব বন্ধ, বন্ধ হয়ে ওয়াজ এসেছে। কি মোল্লাগুলো, বদমাস মোল্লাগুলো, নারী বিদ্বেষী মোল্লাগুলো, শামিয়ানা টাঙানো হবে, তারা ওয়াজ বলবে কি এই নাস্তিকরা খারাপ, ওদেরকে মেরে ফেলো, হিন্দুরা মূর্তি পুজো করে, মূর্তি পুজো ভালো নয়, হিন্দুরা বেহেস্তে যাবে না, তোমরা মাদ্রাসায় পড়বে, নামাজ পড়বে, রোজা করবে, এইসব শিখিয়ে যায়। এবং লোভ দেখিয়ে যায় যুব সমাজকে। ওখানে তো মেয়েরা যেতে পারে না, সব ছেলেরা যায়। ওখানে কি লোভ দেখ, তোমরা যেতেই দেবেন। হুর পাবে, 70টা হুরের সঙ্গে অনন্তকাল তোমরা সম্ভোগে লিপ্ত থাকবে। তখন 16, 17, 18 বছরের ছেলেদের কি হয়, তাদের লোভ জাগে। তখন ভাবে যে ঠিক আছে, সব বাদ দিয়ে আমরা ধার্মিক হয়ে যাই। এইভাবে লোভ দেখিয়ে ব্রেন ওয়াশ করিয়ে মানুষকে জিহাদি বানাচ্ছে। শুধু ধার্মিক নয়, ধার্মিক তো ভালো জিনিস, ঠিক আছে, ধর্ম পালন করে, তা নয়, একেবারে জিহাদি। এখন তো এই যে জিহাদিরা মাজার ভেঙে ভেঙে ফেলছে, লালন উৎসব বন্ধ করে দিচ্ছে, বাউল উৎসব বন্ধ করে দিচ্ছে, গান বাজনা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ। বন্ধ ছিল বলেছে, বলেছে ওগুলো ভারতের সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, গান বাজনা এগুলো বাংলাদেশের নয়, সুতরাং গান বাজনা আর করা যাবে না। এবং এগুলো আমি এদেরকে দোষ দিই না, এরা ধর্ম ব্যবসায়ী আছে, এরা নিজেরা কিন্তু নাস্তিক। এই যে যতগুলো ধর্ম ব্যবসায়ী যারা ওয়াজ করে বেড়ায়, ইমাম, এরা কিন্তু নাস্তিক আসলে। এরা কোরআন পড়ে বুঝে যায় যে এগুলো এগুলো গল্প, বুঝে যায় এরা। প্রচুর ইমাম কিন্তু তাদের ইমামতি ছেড়ে দিয়ে ঘোষণা কেউ কেউ ঘোষণা করেছে তারা নাস্তিক। তাদের উপর হামলা হলে তারা তারা বেরিয়ে এসছে দেশ থেকে। কিন্তু আপনি দেখবেন যে আব্দুল্লাহ আল মাসুদ, ইমরান, আরো কয়েকজন আশ্রয় নিয়েছে নেপালে, এরা কিন্তু ইমাম ছিল। হ্যাঁ, তো ওরাই বলেছে যে প্রচুর ইমাম, বেশিরভাগ ইমাম কিন্তু নাস্তিক, বেশিরভাগ ওয়াজ যারা করে তারা নাস্তিক। কিন্তু এটা ব্যবসা, ধর্মের ব্যবসা, তারা ধর্মের ব্যবসাটা করে যাচ্ছে, প্রচুর টাকা পয়সার মালিক হচ্ছে। এক একটা ওয়াজ করে তো লক্ষ লক্ষ টাকা পায় ওরা, লক্ষ লক্ষ টাকা পায়, ছাড়বে কেন, করে যাচ্ছে। আর যেটা বলছি যে আপনি অনেক যারা ধরুন ব্লগার, এবং কিছুদিন আগেই দেখছিলাম আপনার পোস্টেই যে অনেক ব্লগার, অনেক মুক্ত চিন্তক ছেলে মেয়ে, ইয়াং, তাদের সঙ্গে আপনি মিট করলেন, কথা বললেন বিদেশে। তো কিছু কি একটা মানে সামনে এই যে পুরোটা যদি সামনে কি মানে কোনো আলো নেই তাহলে? না না, আলো আছে, তবে শাসকদের জন্য তো যদি আমরা কথা বলতে চাই, আমাদের কথাও তো শুনতে হবে না। আমরা যে ইসলামের তো ক্রিটিক্যাল স্ক্রুটিনি দরকার, প্রত্যেকটা ধর্মে ক্রিটিক্যাল স্ক্রুটিনি হয়েছে। তো ওইটা যদি বাধা দেয় তাহলে মানুষ কি করে আরেকটা অপশন দেখবে, কি করে জানবে যে কোরআনেরও সমালোচনা আছে, ইসলামেরও সমালোচনা হতে পারে? সেটা কি? সেটা যারা নিজেরা নিজেরা চিন্তা করে ধর্ম ছেড়ে দিয়েছে তাদের কথা আলাদা। যারা এখনো সেই চিন্তাটা করতে পারছে না, তাদেরকে তো আমরা ধরিয়ে দেব যে দেখো, কোরআনে হাদিসে নারীর বিরুদ্ধে লেখা আছে, মানবতার বিরুদ্ধে লেখা আছে, সুতরাং সুতরাং এইটাকে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মানার কোনো কারণ নেই। বিজ্ঞান মনস্ক হও, প্রগতিশীল হও, এগুলো যে আমরা বলবো, আমাদের তো বলতে দেওয়া হচ্ছে না।
আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, নয়তো দেশ থেকে তাড়িয়ে হ্যাঁ, দেওয়া হচ্ছে, মানে নয়তো অবৈধ অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, আমাকে তো দেশ থেকে তাড়িয়েছে, কিন্তু অনেকে না ভয়ে বেরিয়ে গেছে, যখন ব্লগার হত্যা হয়েছিল বেরিয়ে গেছে। এবং এরপর এখন ওই যে জিহাদিরা ক্ষমতায় আসার পর গত বছরের অগাস্ট থেকে অনেকে বেরিয়ে গেছে, কারণ এখন তো আরো খারাপ অবস্থা। এখন তো জিহাদিরা ক্ষমতায় না, মব সন্ত্রাস করে করে মানুষকে মারছে। হুম, হুম, এখন তো যেই দেখবে কেউ নাস্তিক আছে, কেউ ইসলাম মানছে না, তখনই তাদেরকে মেরে ফেলবে। হুম, ক্লোজেটেড এথিস্ট কিন্তু অনেক আছে এই বাংলাদেশে, কিন্তু তারা হুম। বেরিয়ে আসতে পারছে না ক্লোজেট আচ্ছা। থেকে। এই যে আমি আহ, মুক্ত চিন্তকদের সঙ্গে আমার যোগাযোগ আছে, যারা দেশ হুম, থেকে বেরিয়ে এসছে, দেশে থেকে তো হুম, কেউ মুক্ত চিন্তা চর্চা করতে পারছে না, না, তাদেরকে বেরিয়ে হুম, আসতে হচ্ছে। হুম, হ্যাঁ, হুম, তার ভারতে জায়গা পাচ্ছে না বলে নেপালে যাচ্ছে, আর যাদের সুযোগ সুবিধা আছে তারা তো ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে। হুম, হুম, তো এদের সঙ্গে যোগাযোগটা আমার হয়, আমরা আমরা কথা বলে যাচ্ছি, আমরা সবাই কথা বলছি, এই হুম, জিহাদিদের বিরুদ্ধে কথা বলছি, জঙ্গিদের বিরুদ্ধে কথা বলছি, মানুষকে সচেতন করতে চাইছি। মানুষ সচেতন হচ্ছে, অনেক হচ্ছে, কিন্তু আমাদের হুম, যে অপোজিট যে শক্তিটা আছে, অপশক্তি, এই যে হুম, জঙ্গি জিহাদি মৌলবাদী শক্তি, এটা তো খুব স্ট্রং। স্ট্রং কেন? হুম, শাসকদের শাসকদের ইয়ে পেয়ে, সমর্থন পেয়ে এরা স্ট্রং। হুম। এইখানে একটু এখানকার কথাও জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও বা সারা দেশের মধ্যেও, আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি যেহেতু এখানে কলকাতাতে আছি, সেটা হচ্ছে যে এই জেহাদি শক্তি কিন্তু সর্বত্রই শক্তিশালী হয়ে ওঠার প্রবণতা রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে সামনে আমাদের ইলেকশন, সেই ইলেকশনেও কিন্তু এই বাংলা ভাষা, বাংলাদেশ থেকে আগত মানুষ, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুস গুলো ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এই নিয়ে আপনার কি বক্তব্য? তো সেইটা তো হবে, এটা আগেও ছিল, এখনো আছে, এটা নতুন কিছু, নতুন কিছু বলে আমার মনে হয় না। বাংলাদেশ থেকে আগত মানুষ, এইটার সমস্যাটা তো আগেও ছিল, আমি তো বহুকাল থেকেই শুনছি। এখন কথা হচ্ছে যে উম, যারা কোনো নির্যাতন ছাড়াই যারা আসছে, তাদের ব্যাপারে সরকার চিন্তা করতে পারে। এবং যে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে তাদেরকে যে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেটা আমার মনে হয় ঠিক। এবং আমি এখানে অ্যাড করতে চাই, ওখানে কিন্তু অনেক বেশি নির্যাতিত হচ্ছে যারা আহ যারা না যারা নাস্তিক, যারা ইসলামের সমালোচনা করছে, যারা মুসলিম মুসলিম পরিবারের জন্ম, যারা ইসলাম ত্যাগ করেছে এবং ইসলামের সমালোচনা করছে, দেশটাকে সমাজটাকে সভ্য করার জন্য, হ্যাঁ, শিক্ষিত এবং সভ্য মানুষ যেন মানুষ যেন শিক্ষিত এবং সভ্য হয়, সেই চেষ্টা যারা করছে, যারা অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে, তাদেরকে কিন্তু ভারতে থাকতে দেওয়া হচ্ছে না। তারা সেসব দিন নেপালে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার মনে হয় যে উম, তারা তো রোহিঙ্গাদের চেয়ে ভালো। 40,000 রোহিঙ্গা যদি আহ ভারতে থাকতে পারছে, কি কারণে থাকতে পারছে? কিন্তু যারা ইসলামের ক্রিটিক, যারা মুসলিম পরিবার থেকে এসেছে, যারা ইসলাম ত্যাগ করেছে, কিন্তু যারা মানবতাবাদী, যারা নাস্তিক, এবং যারা যারা নারীবাদী এবং মানবতাবাদী, যারা এর জন্য কাজ করছে, প্রগতিশীল মানুষ, সমাজের হ্যাঁ। জন্য প্রগতিশীল, তাদেরকেও যেন আশ্রয় দেওয়া হয়। কারণ নেপালে তাদের খুব ইয়ে হচ্ছে, অসুবিধে হয় না। এখানে তো ভাষাটা এক না, পশ্চিমবঙ্গে তো এক ভাষায় তারা কাজ করতে পারে। তারা যেভাবে যেভাবে তারা একটা সমাজে, প্রগতিশীল সমাজের জন্য যেভাবে কাজ করছে, হ্যাঁ, সেটা তো খুবই প্রশংসার যোগ্য। সেখানে তারা যদি পশ্চিমবঙ্গে থেকে এই কাজটা করতে পারতো, আনটিল বাংলাদেশ আবার জিহাদি মুক্ত হলে, তো তারা নিজেদের দেশে ফিরে যাবে, ওখানে ঘর সংসার আছে তাদের। তারা তারা যতদিন পর্যন্ত তাদের সমস্যাটা থাকে দেশে ফেরার, ততদিন পর্যন্ত যদি ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে থাকতে পারে, তাহলে আমার মনে হয় যে এই প্রগতিশীল মানুষগুলোর যে ট্যালেন্ট,
এটা বৃথা যাবে না। যাবেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানেও তৃণমূল দলের এবার স্লোগান কিন্তু হচ্ছে বাঙালি, বাংলা, বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষা। এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ইয়েতে গিয়ে অস্মিতার কথা শুনেছি আমি। আহ ভুবনেশ্বরে গিয়েছিলাম, ওখানে অস্মিতা শব্দটা নিয়ে খুব চর্চা হচ্ছে দেখলাম। হুম। ভুবনেশ্বরে ওখানে ইউনিভার্সিটিতে আমার একটা লেকচার ছিল। হুম। আচ্ছা, হুম। যাই হোক, আহ এটা তো বেশ ভালো, বাংলা বাঙালি। তো মানে কি, মানে আপনি কি আমি কি বলতে চাইছি যে প্রশ্নটা কি? এই যে স্লোগান, এবং এটা তো বিজেপির বিরুদ্ধে, মানে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, এটা এটা তাদের অবস্থান। আর সেই জন্য বাংলা যে গৌরব সেটাকে জাগিয়ে তোলা, সেটাকে স্লোগানকে কেন্দ্র করে সেটা এইবারের ইলেকশনের একটা ইস্যু, না, সেটাকে একজন। আমি কোনো আমি কোনো দলের নই। আমি ভারতবর্ষকে ভালোবাসি, এখানের ধর্মনিরপেক্ষতাকে আমি ভালোবাসি, এবং মানুষকে আমি খুব আপন বলে মনে করি। নিজের দেশ নেই তো, আজ 31 বছর আমি দেশের বাইরে, এরপর কি আছে আর? যারা আমাকে গ্রহণ করেছে বা আমাকে ভালোবাসে, আমার লেখা পড়ে, শুধু তাই নয়, ভারতবর্ষের যে এই যে চারদিক থেকে যে রাজ্য দেশগুলো সরকার পতন হচ্ছে, আমরা তো হ্যাঁ। দেখছি। অনেকে হ্যাঁ। বলে যে ভারতবর্ষ এরকম হবে, আমি বলছি না, এখানে গণতন্ত্র আছে, এখানে হবে না ওই রকম কিছু। হ্যাঁ, অনেক বাংলাদেশে পক্ষ। হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, ভারতবর্ষে হবে না। ভারতবর্ষকে নিয়ে আমি খুব গর্ব করি, এখানকার গণতন্ত্র নিয়ে গর্ব করি, এখানকার ধর্মনিরপেক্ষতা নিয়ে। এবং কিছু কিছু তো ভুল ত্রুটি আছে, হুম। সেইগুলো আমি বড় করে দেখি না। আমি জানি এখানকার মানুষ গণতন্ত্রকে টিকিয়ে রাখবে, বাক স্বাধীনতাকে টিকিয়ে রাখবে, এবং প্রগতিশীল মানুষ যথেষ্ট এই ভারতবর্ষে। আমার আমি হতাশ নই, কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুবই হতাশ। তারপরেও আশা জাগে যে একদিন ভাবে তো চলতে পারে না, জিহাদিস্তান হয়ে তো একটা দেশ হুম। চলতে পারে না, আফগানিস্তান তো কোনো মানে এটা একটা সলিউশন নয়। হ্যাঁ। এভাবে তো চলতে, হ্যাঁ। হ্যাঁ, এটা সলিউশন নয়। হুম। সুতরাং এটা বদলাতে হবে। তবে বাংলাকে নিয়ে আমি সবসময় গর্ব করি, আমি নিজে বাঙালি, আমার ভাষাকে নিয়ে আমি গর্ব করি। সুতরাং বাংলা বাঙালি, আমার মনে হয় না যে এতে অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো মানে এর বিরুদ্ধে কেউ থাকবে। কারণ প্রত্যেকটা রাজ্যে যদি মানুষ তার নিজের ভাষা নিয়ে, নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত হয়, তাতে অপরাধটা কোথায়? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, যখন এবং কেরালাতে তাদের নিজেদের ভাষা, বা 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 তামিলনাড়ুতে তাদের নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে, আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যে তাদের নিজের ভাষা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করাটা কোনো দলের এগেনস্টে যায় না। আর এমনিতেও দেখবেন, মানে এমনি লেখাপড়ার ক্ষেত্রেও এটা কিন্তু দেখাই যায় বা বলাও হয় যে যে একটা ভাষা ভালো করে জানে, সে না অন্য যে কোনো ভাষা খুব দ্রুত নেয়, এবং সে ভাষার চলনগুলো খুব দ্রুত শেখে, কারণ ভাষার একটা নিজস্ব ছন্দ আছে তো, আহ, বহমান সেটা। যে এই যে এত কিছুর পরেও সত্যি কথা বলে চলে, আপনার লেখার মধ্যে এটা আছে, কিন্তু তবু আরেকবার আজকে মানে সময় তো পাল্টেছে, আপনারও অনেকটা সময় গেছে, কিছুতেই সত্যি কথাটা থেকে না বেরোনো, এই সাহস কে দিল? কেউ দেয়নি, এটা আমার ভেতর থেকেই। যে সত্যি কথা সত্যি কথাটা মানুষ কেন বলে না আমি বুঝি না। তো আমি সত্যি কথাটা সবসময় ছোটবেলা থেকেই বলে এসেছি। আমি মিথ্যে কথা বলতে পারি না। আর সত্যি কথাটা তো বলবো না, একটা মানুষ কেন সত্যি কথাটা বলবে না, এটাই আমি বুঝি না। এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, এটা আমাকে কেউ শিখিয়ে দেয় না। হয়তো ছোটবেলায় আমার বাবা বলতো সবসময় সত্য কথা বলবে, আমি জানি না সেই সবার বাবাই তো বলে, কিন্তু কজনও শেষ পর্যন্ত সত্যি হ্যাঁ, কি কথা আর বলে বলে যায় যে সারা মিথ্যে কথা জীবন। বলে, ঠিক। হ্যাঁ, তো এই আমি সত্যি কথাটা বলি। হ্যাঁ, এখন আমার বাংলায় বলাতে আমার মনে হলো যে হ্যাঁ, বাংলা ভাষাকে অনেকে নাকি বলছে বাংলাদেশি ভাষা, না? হ্যাঁ, সেটা দিয়েই তো শুরু হলো।
হ্যাঁ, কিন্তু বাংলাদেশি ভাষা কেন? তারা কি জানে না যে বাংলা ভাষা পশ্চিমবঙ্গের ভাষা? সেটা ইয়ে বাংলাদেশের ভাষা এবং পশ্চিমবঙ্গের ভাষা তো একই ভাষা, এটা না জানার কিছু নেই তো। পাঞ্জাবি ভাষায় যেমন এখানকার মানুষ কথা বলে, তেমন তো পাকিস্তানেও পাঞ্জাবি ভাষায় কথা বলে, তাই না? ভাগ হয়েছিল তো দুটো, দুটো রাজ্য, হ্যাঁ, দুটো রাজ্যই, পাঞ্জাব আর পাঞ্জাব এবং বাংলা। 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 আর একটু আপনার মেয়েদের নিয়ে একটা কবিতা শুনবো, কিন্তু তার আগে একটু মেয়েদের নিয়ে বলবেন, মানে সব সব ধর্মের যখনই কিছু ঘটে, মেয়েরা বেরোতে পারবে না, মেয়েরা এটা করতে পারবে না, আহ সব কিছুতে কেন মেয়েরাই সেই টার্গেট হওয়াটা? সব ধর্মগুলোই, সব ধর্মীয় মৌলবাদীরাই নারী বিরোধী, নারী বিরোধী। নারী কেন বিদ্বেষী। বলুন তো, কেন বলুন তো? কারণ ধর্মগুলো পুরুষের সৃষ্টি, এবং তার না, দেখুন, পুরুষের সৃষ্টি হলেও, নারী বিদ্বেষী হলেও, ওগুলোর মধ্যে বিবর্তন এসেছে। হুম। যেমন ক্রিশ্চিয়ানিটি তো আছে মেয়েরা হাসতে পারবে না। হ্যাঁ, তারপর ঠিক। ঈশ্বরের অস্তিত্বে যদি সন্দেহ প্রকাশ করে, তাদের একটা সময় খ্রিস্টানরা, মানে চার্চ থেকে যাজকেরা মেরে ফেলতো। একদম, একদম। ইনকুইজিশন ছিল না। হুম, কথাটা হচ্ছে তারা তো বদলে দিয়েছে তাদের সমাজকে। হুম, তারা তো ধর্ম দিয়ে এখন তো তাদের দেশ চালিত হয় না। হ্যাঁ, যাজকদের হাতেও ক্ষমতা নেই। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারা ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করেছে। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র একদম। চলবে সমানাধিকারের ভিত্তিতে, নারী শিক্ষা। পুরুষের সমানাধিকার। হ্যাঁ, মানুষের সাদা কালো হলুদ যত রং আছে তাদের মধ্যে সমান অধিকার। যে যে ধর্মী বিশ্বাস করুক না কেন, যে জাতির হোক না কেন, সবার অধিকার সমান থাকবে। এটা তো রাষ্ট্র তৈরি করেছে, ধর্ম তো হুম, এটা করেনি। ঠিক। ধর্ম তো নারীকে নারীকে মর্যাদা দিচ্ছে না, অধিকার দিচ্ছে না। হ্যাঁ, ধর্মের মধ্যে সমস্যা আছে, সেই জন্য ধর্মকে রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে উন্নত করিয়ে দিচ্ছি। বিশ্বে, সভ্য আরেকটা যে দেশগুলো। শিক্ষাটা শিক্ষা হ্যাঁ, মানে বৈজ্ঞানিক যে শিক্ষাটাকে ধরেছে, তো এটা একটা বড় হ্যাঁ, জায়গা। সেইটা। সুতরাং পৃথিবী খুলে আমরা গেছে। যদিও দেখি বাইবেল এবং কোরআনের মধ্যে তো খুব একটা পার্থক্য নেই। হুম, 70টা হুর ছাড়া বাকি সব তো একই। জেনেসিস, আদম হাওয়া, তারপর এলো, তারপর গড, তারপর পৃথিবীতে গন্ধম খেলো, অ্যাপেল খেলো, ফরবিডেন ফ্রুট খেলো, তারপর নিক্ষিপ্ত হলো পৃথিবীতে। এগুলো তো গল্প এক। হুম, কিন্তু সমাজ কেন পৃথক? কারণ হুম, সমাজটাকে ওরা সভ্য করেছে। সভ্য করতে হলে সবার প্রথম কি কাজ করেছে? ধর্মকে সরিয়েছে। সরে রাষ্ট্র গেছে। থেকে, সমাজ থেকে, শিক্ষা হুম, থেকে ধর্ম সরাতে হ্যাঁ, হবে। তুমি এইটা মাদ্রাসা একটা বড় শিক্ষা, জায়গা। মানুষকে ধর্ম শিক্ষা দিয়ে তারপর তুমি ওরা বিজ্ঞানী হবে আশা করছো? তা তো হবে না, তা একদম। তো হবে না। তুমি সায়েন্স পড়াও, তুমি মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দাও। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। ওগুলো প্রাইমারি স্কুল বা সেকুলার স্কুল হওয়া উচিত, বাংলাদেশের কথা বলছি, অথবা সব মুসলিম দেশে মাদ্রাসাগুলো সব স্কুল হয়ে যাক, সেকুলার স্কুল হয়ে যাক, যেখানে ধর্মকে শিক্ষা দিতে হয় না। 18 বছর যখন বাচ্চারা হবে, সমস্ত ধর্মের শিক্ষা তারা পাবে। এটা হচ্ছে আদিকালে এই ধর্মগুলো ছিল, বিলুপ্ত হয়ে গেছে। এথিজম আছে, হিউম্যানিজম আছে, তারপর ক্রিশ্চিয়ানিটি আছে, জুডাইজম আছে, হিন্দুইজম আছে, ইসলাম আছে, এগুলো আছে। এখন তুমি কোন ধর্মটাকে, কোন ধর্মকে মানতে চাও, নাকি এথিজম চাও, নাকি হিউম্যানিজম চাও? একটা 18 বছর বয়স হলে একজন ছেলে এবং মেয়ে তারা সিদ্ধান্ত নেবে তারা কোনো ধর্ম পালন করবে কি না। বাপ মায়ের ধর্ম যদি তুমি চাপিয়ে দিতে চাও শিশুর উপর, তাহলে এটা চাইল্ড অ্যাবিউজ হচ্ছে। আচ্ছা, তারপর এই জন্য আমি বলছি, এই জন্য ধর্মগ্রন্থ প্রায় একই হওয়া সত্ত্বেও অন্ধকারে পড়ে আছে মুসলিম দেশগুলো, এবং আলোয় আছে হচ্ছে খ্রিস্টান দেশগুলো। কারণ হচ্ছে তারা ধর্মকে রাষ্ট্র থেকে সরিয়েছে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে। ঠিক। আমি কি কবিতা পড়বো মেয়েদের একটা নিয়ে? একদম একটা 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 কবিতা শুনতে চাই। তারপর আর আমার একটা বা দুটো প্রশ্ন আছে, ছোট ছোট।
ছোট্ট। মৃত্যুহীন মেয়ে। ত্রিপলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো, সে আমি। ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো, সে আমি। রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, সে আমি। কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো, সে আমি। দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী, সে আমি। কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে, সে আমি। মগাদিসুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো, সে আমি। তেহরানের যে মেয়েটিকে হিজাব পরেনি বলে হত্যা করা হলো, সে আমি। আমার দোষ একটি, আমি মেয়ে। মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয়, আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয়, আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল, আমার সর্বাঙ্গ, আমার শরীর। যেন শরীর নয়, এ পাপের আড়ত। আমার দোষ, আমি মেয়ে। মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে। আমাকে দেখতে দেওয়া হয় না আলো, আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দুপায়ে, যেন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মেছি। অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয়, অধিকার পেতে চাইলে ধর্মের জাঁতা কলে আমাকে পেশা হয়, অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়, অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়, অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়, আমাকে আগুনে পোড়ানো হয়। পুড়ে পুড়ে আমি অঙ্গার হয়ে নিষ্পাত হয়েছি। আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে। আমার উপর চাবুক চালাতে এসো না, একটিও কালশিটে দাগ পড়বে না গায়ে। আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হব না। আমাকে কোপাতে এসো না, আমার মৃত্যু হবে না। আমি একটা কথা বলবো আর একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, যেদিন আপনার দ্বিখণ্ডিত এখানে নিষিদ্ধ হয়েছিল, সেদিন আমি ঢাকাতে ছিলাম। ঢাকাতে আমি তারা বাংলার হয়ে রিপোর্টার হিসেবে মানে কাজ করছিলাম। তো ওখানে খবর গেল এবং আমাকে বলা হয়েছিল এটা নিয়ে মানুষের রিয়াকশনস নিতে। আমি সেদিন গিয়েছিলাম শামসুর রহমানের বাড়িতে। আচ্ছা। প্রথমে ওনাকে বলিনি, অন্যান্য ইন্টারভিউ নিয়েছিলাম। যখন উঠে আসছি তখন আসলে গেছিলাম এই প্রশ্নটাই করতে, যে এটা নিষিদ্ধ হয়েছে, আপনি কি বলবেন। উঠে আসবার সময় আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার কি রিয়াকশন। উনি আমাকে প্রথমে বললেন আমি কোনো কথা বলবো না। কিন্তু আমি যখন নিচে নামছি, একটা সিঁড়ি ছিল আমার, যতদূর আচ্ছা মনে পড়ছে, একটা লম্বা সিঁড়ি। উনি না আমাকে এগোতে এগিয়ে এলেন। সিঁড়ি দিয়ে যখন নামছি, আমি একটা স্টেপ নেমেছি, উনি উপর থেকে বললেন আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে, সে যা লিখেছে সেটা তার লেখা উচিত ছিল কি ছিল না তাই নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সে যা লিখেছে সব সত্যি লিখেছে। এটা আমি সেদিন ওখান থেকে ফোনও দিয়েছিলাম তারা বাংলায়, আমি সেটা লিখেছিলাম এবং পরে আমি আমার ব্লগে সেটা লিখেছিলাম। আপনাকে কোনোদিন আমার এটা নিয়ে বলা হয়নি, কিন্তু সেই রিপোর্টিং এর উনি এটার খুব আমি ভালো মানুষ ছিলেন। সাক্ষী। সেটা একটা মানে আমার মানে কখনো মনে হয়েছিল যে যদি লিখি, এটা লিখবো তারপর। আর আমার শেষ প্রশ্ন, যে বাংলাদেশে যে ভোট হবে তাতে বলা হচ্ছে যে যারা প্রবাসী নাগরিক বা বাংলাদেশী তারাও ভোট দিতে পারবে, সেজন্য একটা অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। আপনি কি ভোট দেবার চেষ্টা করবেন? আচ্ছা, যারা যারা নাগরিক যারা বিদেশে থাকে, হ্যাঁ আমি, হ্যাঁ চেষ্টা করবো তো। এখন এটাই। কথা হচ্ছে যে আসলে এই ভোটটাকে না আমি মানি না। কেন? হ্যাঁ, এখানে আওয়ামী লীগের অনেক দোষ ছিল, হাসিনার অনেক দোষ ছিল, কিন্তু আমি কখনোই চাই না যে একটা দলকে ব্যান করা হোক। আমি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ব্যান করা চাই,
কারণ রাজনৈতিক দল ধর্মভিত্তিক হওয়া উচিত নয়। সেখানে জামাতে ইসলামকে ব্যান করলে আমি খুশি হব। কারণ হচ্ছে এই যে বাংলাদেশে, মানে যে কোনো দেশে, কোনো সভ্য দেশে ধর্মভিত্তিক দল থাকতে পারে না। যেমন ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না কোনো সভ্য দেশে, তেমন। সুতরাং জামাতে ইসলামকে ব্যান করা চলে, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা, সেই নির্বাচন, এটা একটা আমার মনে হয় প্রহসনের মতো। আওয়ামী লীগকে যুক্ত করা উচিত, তাদের সুযোগ দেওয়া উচিত। মানুষ তাদের তো তাদেরও তো ভোটার আছে, সুতরাং তাদেরকে বঞ্চিত করা উচিত নয়, এটা আমি মনে করি। সুতরাং আমি যদি ভোট না দিই, এই কারণে দেব না যে এইটাকে আমি মানি না। একটা দলকে তোমরা ব্যান করতে পারো না। হ্যাঁ, হাসিনার সময় দুর্নীতি হয়েছে, তারপর অনেক অরাজকতা হয়েছে, তার আমলে হয়নি, সবার আমলেই তো হয়েছে। ঠিক আছে, এখন তারা যদি নিজেদের ভুল শুধরে, তারা যদি আবার নির্বাচন করে, তারা যদি জনগণের আস্থা নিয়ে দেশ শাসন করতে চায়, বা তারা যদি বিরোধী দলেও থাকতে চায়, তা আপত্তি করার তো কিছু নেই, তাই না? গণতান্ত্রিক কাঠামোটাকেই তো ডিনাই করে না, এটা তো সবচেয়ে বড় সমস্যা, পার্টিসিপেশনটাকেই ডিনাই করছে হ্যাঁ, সব ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে? এটা এটা তো মানে ওটা তো সারা আওয়ামী পৃথিবী লীগের একটা একদিকে দল যাচ্ছে আর হিসেবে এটা তাদের আরেকটা স্রোত। গণতান্ত্রিক অধিকার নেই নাকি? তাহলে আবার হুম, গণতন্ত্রের চর্চা হবে কি করে? হুম। না। আর এত শিক্ষা পাচ্ছে, পৃথিবী একটা দিকে চলে যাচ্ছে, মুহুর্মুহু প্রায় সব দেশ মহাকাশে পাঠিয়ে দিচ্ছে, আর এইখানে আরেকটা একদম একদম অন্য একটা স্রোত এইভাবে এই ধর্মকে ভিত্তি করে এই যে হ্যাঁ, চলে যাওয়া, মানে কি কিছুতেই রোধ আফগানিস্তানকে করা ফলো যাচ্ছে না। করছে, হুম, আফগানিস্তানকে ফলো করছে, ইভেন একদম। পাকিস্তানকেও নয়। কারণ পাকিস্তান কিন্তু অনেক দিক থেকে শিক্ষার দিক থেকে কিন্তু অনেক ডেভেলপ। হ্যাঁ, ওখানে অনেক মুক্ত চিন্তকের দেখা মেলে। মানে এইখানে, মানে পাকিস্তানের প্রতি ভালোবাসা তাদেরকে এমনই অন্ধ করেছে যে ওরা একেবারেই শরিয়া আইন চাইছে, খেলাফত চাইছে, ওরা ঠিক আফগানিস্তান বানাতে চাইছে হ্যাঁ, দেশটাকে। আর কিন্তু সরকার আরেকটা, তাকে সায় দিচ্ছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এই রকম ভাবে কথা বলার জন্য। আর অনেক দিন বাদে আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো। জানি না সামনাসামনি দিল্লিতে গেলে আপনার সঙ্গে মিট করব, কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই কলকাতায় দেখা কখনো হবে। হবে কিনা দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।